মেড ইন লা ফেব্রিকা ম্যাজিক, গঞ্জালো গার্সিয়ার হ্যাট্রিক, রদ্রিগোর দুটো অ্যাসিস্ট। এই ধরনের দৃষ্টিনন্দন ম্যাচ দেখার জন্য আপনি ঠিক কতদিন অপেক্ষা করেছিলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি নিঃসন্দেহে সেই সিজনের শুরু থেকে নিয়ে শেষ অবধি অর্থাৎ আজকের আগ পর্যন্ত খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে যে একটা পর্যায়ে আপনি নিজে থেকে আবারও বলতে বাধ্য হবেন সব বাদ আজকের ম্যাচটাই হচ্ছে সব থেকে বেস্ট। কেন এই কথাগুলো এভাবে বললাম, কেন এত উচ্ছ্বসিত মনে হচ্ছে বলেন তো? রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের মতন খেলতে দেখার জন্য আপনি একজন দর্শক হিসেবে ক্ষুধার্ত হয়ে আছেন। আপনার ওই ক্ষুধা নিবারণের সময় নতুন বছর চলে এসেছে। আপনি একটা অন্যরকম দুর্দান্ত অসম্ভব ভালো একটা খেলা দেখার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় যখন খবর আসে যে কিলিয়ান এমবাপে ইনজুরি, তিনি দলে নেই, এইডার মিলিতাও কবে আসবেন এখন অবধি তার কোনো ঠিক ঠিকানা নেই, এমন সময় গঞ্জালো গার্সিয়া পুরো সিজন জুড়ে যে কিনা বেঞ্চে বসেছিল, একটু সময়ের অপেক্ষা বা একটু সুযোগের অপেক্ষায় ছিল। এনরিকের কথা বলেন, সে তো অপেক্ষা করতে 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 এখন দলটা ছেড়ে দিয়ে চলে গেছে। গঞ্জালো গার্সিয়ার সামনে সুযোগটা কখন আসছে? কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে, আর তখনই তিনি ম্যাজিক। আপনি কোন গোলটার কথা আলাদা করে বলবেন বলুন তো? প্রথম গোলটার কথাই বলি। রদ্রিগোর পা থেকে বলটা যখন আসে ডি বক্সের মধ্যে, একজন সেন্টার ফরওয়ার্ডের আইকিউ লেভেলটা ওই পর্যায়ে থাকতে হয় যে এক্সপেক্টেডলি বলটা এই পর্যায়ে আসতে পারে এবং আমাকে ওই জায়গা থেকেও ফিনিশ করতে হবে। এবং কতটুকু জায়গার মধ্যে গঞ্জালো গার্সিয়া ফিনিশ করে দেখালো আপনাকে, আপনি নিশ্চয়ই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তখন। সেকেন্ড বলটা ফেদে ভালভার্দের বাড়ানো বল, চেস্ট দিয়ে নামালেন গঞ্জালো গার্সিয়া, বলটা মাটিতে স্পর্শ করতে দেয় নাই, ওই জায়গা থেকে দুর্দান্ত কিক এবং ফিনিশিং। এই ফিনিশিংটা দেখার পরে আপনার চোখ তো ছানা বড়া হয়ে যাওয়ার কথা। তো এই ছানা বড় চোখ নিয়ে আপনি অপেক্ষা করছিলেন রিয়াল মাদ্রিদ আসলেই কি তাহলে কামব্যাক করলো? দেখুন, এই প্রশ্নের উত্তরটা আরও পরে দেওয়া যাবে, সিজনের শেষে দেওয়া যাবে, যদি ট্রফি জেতে তখন দেওয়া যাবে। বাট এই মুহূর্তে বলা যাচ্ছে না যে রিয়াল মাদ্রিদ রিয়ালের মতোই কামব্যাক করেছে, না, এটা বলার মোটেও সুযোগ নাই। কিন্তু লা ফেব্রিকার পা থেকে হ্যাট্রিক, অর্থাৎ নিজেদের একাডেমির প্লেয়ারের যখন এই ধরনের কীর্তি ঘরের মাঠে ঘটে যায়, তখন আপনি কিছুটা শান্ত হয়ে বলতে পারেন যে যাক, অন্তত ঘরের ছেলে এইভাবে দুর্দান্ত পারফর্ম করে দেখালো। এরপরে যে গোলটা আসে অ্যাসেনসিওর মাথা থেকে, ওই গোলটা দেখার পর কি আপনার কি সেই সার্জিও রামোসের কথা মনে পড়ে যায় কি না? আমি আপনাকে জাস্ট প্রশ্ন করলাম, খুব বেশি চাপ প্রয়োগ করছি না। কেন সার্জিও রামোসের কথা বললাম? রিয়াল মাদ্রিদ সেট পিস থেকে অনেক দিন হলো গোল পাচ্ছে না, তাই না? এরকম গোল আপনি দেখার জন্য অপেক্ষা করছিলেন। স্ট্রাইকাররা যদি গোল মিস করে তাহলে সেখান থেকে অন্তত সেট পিস থেকে ডিফেন্ডাররা যদি এগিয়ে আসে তাহলে অন্তত পক্ষে একটা ভালো পজিশন তৈরি হয়। ম্যাচে এমনও তো কিছু সময় ঘটে যখন স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, উইঙ্গাররা বল দিতে পারছে না, এমন সময় সেট পিস থেকে ডিফেন্ডাররা যদি গোল করে তাহলে দলের জন্য অনেকটা সহজ হয়ে যায়। কোনো কঠিন কাজ আর কঠিন থাকে না, অনেকটাই সহজ হয়ে যায়। যারা নিয়মিত আর্সেনালের খেলা দেখেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা ভালো করে রিলেট করতে পারবে না। স্ট্রাইকাররা গোল পাচ্ছে না কিন্তু ডিফেন্ডাররা ঠিকই গোল দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। রামোসের কাছ থেকে, রামোস মানে রাউল অ্যাসেনসিওর মাথা থেকে এই ধরনের গোলটা দেখে আপনি অনেকটা শান্ত হতে পারবেন এবং বলতে পারবেন যাক, অবশেষে সেট পিস থেকে আমরা গোলের দেখাটা পেলাম। সর্বশেষ গোলটার কথা কিভাবে ডেসক্রাইব করবেন বলুন তো? যেইভাবে খেলাটা হলো, এই খেলা দেখার পরে আপনি একটু শান্ত হবেন কিংবা একটু কল্পনা করে দেখবেন যে একটা সময় জাভি আলোনসোর চাকরিটাই চলে যায় এমন একটা পরিস্থিতি। আপনি একটু গত বছরের কথা একটু চিন্তা করেন তো, গত 2 মাস কিভাবে গেছে। জাভি আলোনসোর হাতে আর 2 ম্যাচ আছে, তিনি এই 2 ম্যাচ জিততে না পারলে চাকরি চলে যাবে। সামনের ম্যাচটাই যদি জিততে না পারে তাহলে তার চাকরিটা চলে যাবে। সিটির বিপক্ষে হেরে গেলেই তার চাকরিটা শেষ। এই ধরনের মিডিয়ার চাপ, দল ভালো করছে না এই ধরনের চাপ, সেই চাপগুলো চড়ায় উতরায় ফেলে এসে নতুন বছর শুরু করবে জাভি আলোনসো। এই সময় সুন্দর করে কিলিয়ান এমবাপে হাঁটুর ইনজুরি, সামনে একটা শিরোপা জয়ের মতন ম্যাচ, 2টা ম্যাচ জিততে পারলে একটা শিরোপা জিতবে। এই কঠিন মুহূর্তে এরকম একটা শিরোপা জেতাটা
কতটা স্বস্তিদায়ক সেটা একমাত্র জাভি আলোনসো ভালো জানেন, এবং একই সাথে রিয়াল মাদ্রিদ ভক্তরাও কম জেনে থাকবেন না। সেই মুহূর্তে কিলিয়ান এমবাপের অনুপস্থিতি, জাভি আলোনসোর মাথায় হাত, কি করবেন টেনশনে তারও হয়তো বা ঘুম হচ্ছে না। ঠিক ওই সময় আপনি যখন নিদ্রাহীন, আপনার চোখে যখন ঘুম নেই, আপনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, তখন আপনি গঞ্জালো গার্সিয়ার উপরে দায় ঠেকে ভরসা করেছেন। দায় ঠেকের কথা বললাম। কিলিয়ান এমবাপে যদি থাকতো তাহলে তো গঞ্জালো গার্সিয়ার খানাই থাকতো না এই জায়গায়, রাইট? আমি যদি ভুল না করি। রদ্রিগোর কথা বলুন না, বিগত কয়েকটা ম্যাচ ধরে যদি এই ধরনের পারফরমেন্স না করতো তাহলে তাকেও তো বসিয়ে রাখা হতো। এই পুরো সিজনটা ধরে জাভি আলোনসোর সমালোচনা যদি করতে হয়, একমাত্র রদ্রিগোর এই জায়গাটা নিয়ে খুব বেশি সমালোচনা করতে হবে যে এই ট্যালেন্টটাকে নিজে হাতে ধরে বোধহয় একেবারে নষ্ট করার পর্যায়ে চলে গিয়েছিলেন জাভি আলোনসো। সেই জায়গা থেকে মানে যেভাবেই হোক, দয়া করে হোক আর মায়া করে হোক আর নিজের চাকরি বাঁচানোর জন্য হোক, তাকে সুযোগটা দেওয়ার পর রদ্রিগো দেখালেন যে আমি কিছু একটা করে দেখাতে পারি, গোল করব নয়তো অ্যাসিস্ট করব, সেটাই করলেন। এবং মেড ইন লা ফাব্রিকা সুন্দর হ্যাট্রিক করে ঘরের মাঠে স্টেডিয়ামকে একেবারে আনন্দিত করলেন, এবং সেই সাথে জানিয়ে রাখলেন আমি সুযোগ পেলে অবশ্যই কিছু করে দেখাতে পারি। আপনি এখন মনে মনে অনেকটা আফসোস করে বলতে পারেন তাহলে সিজনের শুরু থেকে এই প্লেয়ারগুলোকে কেন খেলানো হলো না। দেখুন, জাভি আলোনসো ভালো করলে আপনি যেমন সুনাম করবেন, খারাপ করলে তার বদনামও আপনি করবেন, কিংবা আপনি তার দুর্নামও করবেন, সবই ঠিক আছে। কিন্তু কিছু বিষয়ে আমাকে আপনাকে প্রত্যেককেই মেনে নিতে হবে, এবং এটাও এক ধরনের সমালোচনা যে জাভি আলোনসো এখন অবধি মানে সিজনের এই পর্যায়ে আসার পরেও তিনি তার পারফেক্ট একাদশ ফিট করতে পারেন নাই। আপনি একটু চিন্তা করে দেখেন তো, কার্লো আনচেলত্তি যখন ছিল তখন প্রত্যেকেই একটা মানে মাঠে নামার আগে এক্সপেক্টেড একটা লাইন আপ আপনার সামনে মুখস্থ ছিল, তারপরে কে কোন জায়গায় খেলবে এইটা আপনার কাছে মোটামুটি মুখস্থ ছিল। জাভি আলোনসো এসে সেই জায়গাটায় এখনও স্ট্রাগল করছে যে আমি আমার শুরুর একাদশটা আসলে কিভাবে করব। দেখুন, স্কোয়াডের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি তো অন্তত এটা বলতে পারবেন না যে আমরা এক এক ম্যাচে এক এক ধরনের ফরমেশন নিয়ে খেলবো। যদি তাই হতো তাহলে তো অন্ততপক্ষে এই মুহূর্তে লা লিগা পয়েন্ট টেবিলে অনেক ভালো অবস্থানে থাকার কথা ছিল রিয়াল মাদ্রিদের, কিন্তু সেই জায়গায় তো আপাতত নেই। সেই জায়গা থেকে যেহেতু সরে আসা হয়েছে, বলা যায় যে এখন অবধি তিনি তার বেস্ট 11 খুঁজে বেড়াচ্ছেন। কিছু কিছু জায়গা ফিক্সড, কিছু কিছু জায়গায় এখনও মানে রদবদল করতে উনি বাধ্য হচ্ছেন, এখনও সেই ফরমেশন ঠিক করে পারছেন না যে আমি একটা ফিক্সড ফরমেশনে খেলবো, সেটাও কিন্তু তিনি খেলছেন না। আজকেও দেখুন না, অন দ্য বলে এক ধরনের ফরমেশন, অফ দ্য বলে এক ধরনের ফরমেশন, কিন্তু এই ফরমেশনটা কিন্তু আবার গত ম্যাচের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে সেখানেও দেখবেন যে একটু ভিন্নতা রয়েছে। এই প্রত্যেকটা ম্যাচে এই যে নতুনত্ব আপনি দেখছেন, এই নতুনত্বের এই জায়গাগুলোকে আসলে আপনি শুধুমাত্র ট্যাকটিক্যাল পরিবর্তনই বলবেন না, বরং এটাও বলতে পারেন ট্যাকটিক্যালি জাভি আলোনসো ব্যক্তিগতভাবে এই জায়গাগুলোতেও খুব বেশি স্ট্রাগল করছেন। এই স্ট্রাগলগুলো দ্রুত শেষ হোক, রিয়াল মাদ্রিদের মতন খেলুক, ভক্তরা যেই ধরনের খেলা পছন্দ করেন। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন ভক্তরা কী ধরনের খেলা পছন্দ করে, রিয়াল মাদ্রিদ মানে ফাটিয়ে খেলবে, অনেকগুলো গোল দেবে এরকম? দেখুন না, আড্ডাগুলার ম্যাচের শেষ দিকে আপনারা যদি খেলাটা দেখে দেখেন, আড্ডাগুলার বল নিয়ে টেনে যাচ্ছিল, সেই বলকে টেনে নিয়ে আবার মিডফিল্ডে যখন ঘুরে চলে আসে, মানে বার্নাব্যুর দর্শকরা হুইসেল দিচ্ছিল কি বলে, আমরা এই ধরনের খেলা পছন্দ করি না। প্রেস মানে প্রেস, অ্যাটাক মানে অ্যাটাক। এখন তুমি অ্যাটাকে গিয়ে আবার ঘুরে ফিরে বল গোড়ায় নিয়ে এসে ওই জায়গায় তুনু করবা, এই জিনিসগুলো ওই কি বলে উপস্থিত দর্শকরা যেমন পছন্দ করে না, আমি আপনিও হয়তো বা পছন্দ করে থাকবো না। ওভারঅল রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ভালো খেলেছে। গঞ্জালো গার্সিয়ার জন্য একটা আশীর্বাদ স্বরূপ ম্যাচ, যেখানে তিনি হ্যাট্রিক করেছেন। কিলিয়ান এমবাপে উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। এই ধরনের রাতের জন্য, এই ধরনের ম্যাচের জন্য নিশ্চয়ই আপনি অপেক্ষা করে থাকেন। দীর্ঘদিন পর রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই আপনাকে খুশি করার মতো একটা ম্যাচ উপহার দিল। তাহলে কি এখন বলা যায় মাদ্রিদিস্তা যারা রয়েছে তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানালো রিয়াল মাদ্রিদ? যদি বলা হয় তাহলে মোটেও ভুল হবে না। আপনারা কেমন দেখলেন রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল প্যাটিসের মধ্যকার ম্যাচ? জানাতে নিশ্চয়ই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।